মার্শাল ল জারির পরিকল্পনা করে এবার ধরা খেল শেখ হাসিনার বোন শেখ রেহানা। হাসিনার পর ফাঁসিটাই হতে পারে বোন শেখ রেহানারও। এবং সর্বশেষ জানাবো, নাস্তিক বাউল শিল্পী আবুল সরকারকে দিয়ে আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্র। সামনে নির্বাচন, এটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেস্তা। তুমি প্রত্যেকদিন ফেরেস্তা গুয়া খাইতে ভালাও। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। আমার এই দেশে বাউল শিল্পীর গলা ধরা মানে হচ্ছে বাংলার মাটির আত্মাকে শ্বাসরুদ্ধ করে মেরে ফেলা। জামাত শিবির যারা করে সবাই নাস্তিক। জামাত প্রচন্ড রকমের পাকিস্তানপন্থী একটা দল। এই দলকে নিশ্চিহ্ন করে দিতে হবে বাংলাদেশ থেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন থাকছে বিস্তারিত। আপনার কি কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, মাইগ্রেনে ব্যথায় জীবন অতিষ্ঠ, দীর্ঘদিনের প্যারালাইসিস ও অবসতা? চোখের সামনে যদি দেখেন আপনার কলিজার বাবা মা ব্যথায় কাতরাচ্ছে, তাহলে কি আর শান্ত থাকা সম্ভব? তাই আপনার প্রিয়জনদেরকে রক্ষা করুন সম্পূর্ণ অর্গানিক ও ন্যাচারাল বনৌষধি পেইন ফ্রি সেবনের মাধ্যমে। সারা দেশে পাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি ও ক্যাশ অন ডেলিভারি সুবিধা। বিস্তারিত জানতে কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে। এক সেকেন্ডও দেরি করেন না। ছাত্র গণঅভ্যুত্থান সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর পরিকল্পনা ছিল শেখ হাসিনার। তিনি প্রয়োজনে সেনাবাহিনীর কাছে ক্ষমতা দেওয়ার কথাবার্তা চূড়ান্ত করে রেখেছিলেন। মার্শাল ল জারি করানোর এই বিষয়টি শেখ হাসিনার অতি ঘনিষ্ঠ কয়েকজন জানতেন। তাদের মধ্যে অন্যতম ছিলেন শেখ রেহানা ও সালমান এফ রহমান। গত বছরের 5 আগস্ট ভারতে পালিয়ে যাওয়ার আগের মুহূর্তে শেখ রেহানা ও সালমান এফ রহমানের মধ্যে টেলিফোনে যে কথোপকথন হয়, সেখানে মার্শাল ল জারি করার বিষয়টি প্রকাশ পায়। শেখ রেহানার একটি চাঞ্চল্যকর টেলিসংলাপ এসেছে আমাদের হাতে। এই টেলিফোন সংলাপে শোনা যায় তারা দেশে মার্শাল ল জারির ব্যাপারে আলোচনা করছেন। বিভিন্ন সংবাদ মাধ্যমে দেয়া তথ্য থেকে জানা যায় শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। পুরো কথোপকথনে শেখ রেহানাকে বেশ ভীত বলে মনে হচ্ছিল। ওই কথোপকথনে তিনিও তার বড় বোন শেখ হাসিনা অন্য কোথাও চলে গেছেন এমনটা জানালেও কোনো জায়গার নাম উল্লেখ করেননি। শেখ রেহানার শেষ মুহূর্তের এই আলাপচারিতা ছিল বেশ সংক্ষিপ্ত, তবে অনেক বিষয় উঠে আসে তাদের কথোপকথনে। 2024 সালে 5 আগস্ট শেখ হাসিনা ও শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগ মুহূর্তে সম্ভবত হেলিকপ্টার থেকে এই টেলিফোনটি করা হয়েছিল। ফোনের অপর প্রান্তে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক সাবেক উপদেষ্টা সালমান এফ রহমান। সালমান এফ রহমানের সঙ্গে শেখ পরিবারের সম্পর্ক বেশ পুরনো। শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ কামালের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন সালমান এফ রহমান। ফলে শেখ রেহানার সঙ্গে তার সুসম্পর্ক ছিল। সেই সম্পর্কের কারণেই সালমানকে সতর্ক করার প্রয়োজন বোধ করেন শেখ রেহানা। কর্নেল রাজীব নামের এক সেনা কর্মকর্তা সালমান এফ রহমানকে ফোন করে শেখ রেহানাকে ধরিয়ে দেন। সালাম দিয়ে কথা শুরু করে সালমানের অবস্থান জানতে চান শেখ রেহানা। হ্যালো স্যার, স্যার কর্নেল রাজীব বলছি স্যার। রেহানা আপা একটু কথা বলতো স্যার, ওভার টু হার স্যার। কে? রেহানা আপা। রেহানা আপা। জি স্যার। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ ভাই সালাম। জি, আপনি কই? আমি আমার বাসায়। থাকেন না? থাকবো না। হ্যাঁ ঠিক আছে। এরপরই ওখানে না থাকার পরামর্শ দিয়ে রেহানা জানান তারা অন্য এক জায়গায় আছেন। নিজের ছেলে মেয়েদের নাম উল্লেখ করে শেখ রেহানা বলেন ববি টিউলিপ কনভিন্স করেছেন। তবে কাকে কি বিষয়ে কনভিন্স করেছেন ববি ও টিউলিপ তা তিনি উল্লেখ করেননি। ধারণা করা যেতে পারে শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালানোর ব্যাপারে কনভিন্স করার কথা বলছিলেন তিনি। আমরা অন্য জায়গায় আছি। আমরা মানে ববি টিউলিপ রূপে কনভিন্স করছে। ফোন না করতে পারলেও আল্লাহ যদি বাঁচায় রাখে কথা হবে। সালমান এফ রহমানও এ সময় শেখ হাসিনা কোথায় আছেন জানতে চান। সালমান এফ রহমান বলেন তিনি পালাতে পারলে সাবেক আইনমন্ত্রী আনিসুল হককেও সঙ্গে নিয়ে যাবেন। পরে অবশ্য আনিসুল হক সহই সালমান এফ রহমান আইন শৃঙ্খলা বাহিনীর হাতে ধরা পড়েছিলেন। তোমরা অন্য জায়গায় চলে গেছো, আপাও গেছে? জি ভাই। তো আপনি আমরা যদি বাইরে হতে পারি আমরা বের হয়ে যাবো। আনিসুল হককেও বের করে ফেলিস সাথে। হ্যাঁ হ্যাঁ, যেটা হয় আপনি ইমিডিয়েটলি ওই যে সায়ান আর জয় যেটা বলছে আপনি ওইটা করেন। টেলিসংলাপে শেখ রেহানা পরামর্শ দেন সালমান এফ রহমান যেন 1 সেকেন্ডও সময় নষ্ট না করেন। তিনি জানান গুলশানে শেখ হেলালের ভাই শেখ জুয়েলের স্ত্রী শম্পার বাসায় কেউ গিয়েছিল, তবে কে বা কারা সেখানে গিয়েছিল সে সম্পর্কে বিস্তারিত জানাননি শেখ রেহানা। এ সময় তিনি বারবার সাদা জুব্বা ও দাড়িওয়ালার কথা বলছিলেন এবং সালমান এফ রহমানকে পালানোর তাগিদও দিয়েছিলেন বারবার। 1 সেকেন্ডও দেরি করেন না, কারণ শম্পার বাসায় গেছে, ফটো তুলছে এবং চারিদিকে মানে সাদা ঝোপা পড়া দাঁড়িয়ালা, এই আর কি।
তো ইউ শুড লিভ, মানে যত তাড়াতাড়ি সম্ভব। আর আমি কনভিন্স করতেছি যে মানে যা যা আসে ওইটা করবো আর কি, এখানে একদম থাকা সেফ না। এই সময় সালমান রহমান মার্শাল্লাহ জারির অগ্রগতি সম্পর্কে জানতে চান। সম্ভবত তিনি সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে ইঙ্গিত করে কথা বলছিলেন। তিনি প্রশ্ন করেনও কেন মার্শাল্লাহ ডিক্লেয়ার করছে না। তাহলে ও কি বলবে? মার্শাল ল ডিক্লেয়ার করতেছে না সে? শেখ রেহানা সে প্রশ্নের উত্তর না দিয়ে আবার সালমান রহমানকে দ্রুত পালিয়ে যাওয়ার জন্য তাগিদ দেন। ওইগুলো এখন কাম দেন না, ইউ শুড লিভ ইমিডিয়েটলি। ওকে। এরপরই পরস্পরকে নিরাপদে থাকার কথা বলে সালাম বিনিময় করে তাদের ফোনালাপ শেষ করেন। জি ভাইয়া, ফি আমানিল্লাহ, দোয়া করেন। ঠিক আছে। শেখ রেহানা বর্তমানে তার পরিবারের সঙ্গে যুক্তরাজ্যের লন্ডনে অবস্থান করছেন। আর সালমান রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে 13 আগস্ট আইন শৃঙ্খলা বাহিনী গ্রেপ্তার করে। এরপর থেকেই তারা কারাগারে বন্দী। হত্যা চেষ্টা সহ তাদের বিরুদ্ধে একাধিক মানবাধিকার বিরোধী ও দুর্নীতির মামলা রয়েছে। 5 আগস্টের পর সালমান রহমান তার দাড়ি কেটে ফেলে ছদ্মবেশ ধারণ করে পালানোর চেষ্টা করেন। তার এই সফেদ লম্বা দাড়ির জন্যই একসময় তিনি দরবেশ নামে পরিচিত ছিলেন। ধারণা করা হয় ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন তিনি, কিন্তু কোস্টগার্ডের হাতে তিনি ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ধরা পড়ে যান। এরপর থেকেই তাদের স্থান হয় কারাগারে। আন্দোলন সামাল দিতে না পারলে মার্শাল ল জারি করানোর যে পরিকল্পনা শেখ হাসিনা নিয়ে রেখেছিলেন তা জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের বক্তব্যে প্রমাণিত। শেখ হাসিনা পালানোর পর 5 আগস্ট 2024 বিকেলে ঢাকা ক্যান্টনমেন্টে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে রাজনৈতিক দলগুলোর নেতাদের বৈঠক হয়। বৈঠকে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের উদ্ধৃত পরিস্থিতিতে সেনাপ্রধানকে মার্শাল ল জারি করার প্রস্তাব করেছিলেন। অর্থাৎ শেখ হাসিনার পূর্ব পরিকল্পনার বিষয়টি তিনিও জানতেন এবং তাদের সহযোগী হিসেবে তিনি মার্শাল ল জারি করানোর চেষ্টা করেন। 2024 সালের 3 আগস্ট সেনাপ্রধান তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জানিয়ে দেন সেনাবাহিনী ছাত্র জনতার উপর গুলিবর্ষণ করবে না। সেনা সদরে বিভিন্ন স্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ের পরিপ্রেক্ষিতে সেনাপ্রধান তাদের এই সিদ্ধান্তের কথা জানান। এই বক্তব্যের প্রেক্ষিতে শেখ হাসিনা বুঝতে পারেন সেনাবাহিনী মার্শাল ল জারি করবে না। এরপর শেখ হাসিনা নতুন পরিকল্পনা হিসেবে 4 আগস্ট দেশব্যাপী জরুরি অবস্থা জারি করানোর প্রচেষ্টা চালান। বঙ্গভবনের সূত্রে জানা যায় রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে ফোন করে শেখ হাসিনা জরুরি অবস্থা জারির বিষয়টি জানিয়ে তৈরি থাকতে বলেন। প্রধানমন্ত্রীর সামরিক সচিব রাষ্ট্রপতির সামরিক সচিবকে ফোন করে জানান প্রধানমন্ত্রী যে কোনো সময় বঙ্গভবনে যাবেন, কিন্তু শেষ পর্যন্ত শেখ হাসিনা জরুরি অবস্থা জারির চেষ্টাও ব্যর্থ হয়েছিল। এই কর্নেল জি এম রাজীব আহমেদ গত বছরের 5 আগস্ট শেখ রেহানা ভারতে পালিয়ে যাওয়ার আগে সালমান রহমানের সঙ্গে ফোনে কথা বলছিলেন। শেখ রেহানাকে ফোনে ধরিয়ে দিয়েছিল কর্নেল রাজীব। তখন তিনি ছিলেন শেখ হাসিনার উপসামরিক সচিব DSPM। কর্নেল রাজীব 2020 সালের আগস্টে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সহকারী সামরিক সচিব AMSPM হিসেবে যোগ দেন। পরে কর্নেল পদে তার পদোন্নতি হয়। একই সঙ্গে তাকে উপসামরিক সচিব হিসেবে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রদান করা হয়। তিনি শেখ রেহানা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিকীর খুবই অনুগত ও বিশ্বস্ত ছিলেন। আওয়ামী লীগ সমর্থক ও সামরিক কর্মকর্তাকে বিশ্বস্ততার কারণে সরকারের স্পর্শকাতর জায়গায় প্রদান করা হয়েছিল। জানা গেছে শেখ হাসিনা যে সামরিক বিমানে করে দিল্লিতে পালিয়ে যান ওই বিমানে অন্য কর্মকর্তাদের সঙ্গে কর্নেল রাজীবও ছিলেন। তবে তিনি অন্যদের সঙ্গে ওই বিমানে দেশে ফিরে আসেন। তিনি 41তম লং কোর্সের একজন অফিসার। তার পরিচিতি নাম্বার BM5929। বর্তমানে অন্তর্বর্তী সরকারের একজন ঘোর বিরোধী কর্মকর্তা হওয়া সত্ত্বেও প্রাইস পোস্টিং হিসেবে সরকার তাকে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে পাঠিয়েছে। তাকে টিমের কমান্ডার হিসেবে দক্ষিণ সুদানে পাঠানো হয়। আগামী মার্চে তিনি দেশে ফিরে আসবেন। সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভূঁইয়ার ফেসবুক পোস্ট থেকে জানা যায় সেনাপ্রধান থাকাকালে তিনি গুম হওয়া নানা প্রকল্পে জড়িত বরখাস্ত সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়াউল হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছিলেন, কিন্তু উপসামরিক সচিব কর্নেল রাজীব সহ প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামরিক কর্মকর্তারা বাধা হয়ে দাঁড়ান। গত বৃহস্পতিবার মানিকগঞ্জের ঘিওর উপজেলায় এক গানের আসরে ইসলাম ধর্ম আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাউল শিল্পী আবু সরকার। ধর্ম অবমাননার এই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে সারা দেশে ধর্মভীরু মানুষ ক্ষোভে ফেটে পড়েন। সেটা হলো একটা দাড়ির মধ্যে 70 জন করে ফেরেশতা। তুমি প্রত্যেকদিন ফেরেশতা গুয়া কাইটে ভালাও। আল্লাহ এক মুখে যে এত কথা কয়, আল্লাহর মুখ কয়টা? খালি কয়টা না, ওটা মুখ না হুক, এটাও আমার জানা দরকার। জানা যায় গত 4 নভেম্বর মানিকগঞ্জের ঘিওরের ওই গানের অনুষ্ঠানে ইসলাম ধর্ম মহান স্রষ্টা আল্লাহ তাআলাকে নিয়ে আপত্তিকর কুরুচিপূর্ণ বক্তব্য করে।
তার বক্তব্যে ইসলাম ধর্মের মানুষদের ধর্মীয় অনুভূতিতে চরমভাবে আঘাত করা হয়েছে। 1 তারিখে গান করার জন্য আল্লাহ হয়েছিল, বান্দা হয়েছিল, সেদিনে আল্লাহর সাথে দেখাও এটা হয়ে বিধি করে দিছে। ইসলাম ধর্ম আল্লাহকে নিয়ে আপত্তিকর বক্তব্য ছড়িয়ে পড়লে তার বক্তব্যের প্রতিবাদী এবং তাকে গ্রেপ্তারের দাবিতে বিক্ষোভ করে ধর্মপ্রাণ মুসলমানরা। আলেম সমাজের পক্ষ থেকে মুফতি আব্দুল্লাহ নামের একজন ব্যক্তি ধর্ম অবমাননার অভিযোগে বাউলের বিরুদ্ধে ঘিওর থানায় একটি মামলা করেন। জানা যায় বৃহস্পতিবার সকালে মাদারীপুর থেকে আবু সরকারকে গ্রেপ্তার করে মানিকগঞ্জের ডিবি পুলিশ।